আম আমি আমি শুধু কি আমি শুধু? শুনুন না, আপনি শুধু অরণ্য রাজ চৌধুরী আমার বিবাহিত বউ, আর নিজের স্বামীর নাম ছাড়া অন্য কারো নাম মুখে নেওয়া আপনার জন্য পাপ। অতীত থাকা দোষের না, কিন্তু অতীতে পড়ে থাকা অবশ্যই খারাপ। অরুণ, আমার গালে ব্যথা করছে। ব্যথা করার জন্য এমন করে ধরেছে। যদি আপনার মুখে এবারের নাম আরেকবার শুনি, তাহলে চৌধুরী বাড়ির রিভান চৌধুরীর কি অবস্থা করবো আপনি চিন্তা করতে পারবেন না। শুধু আমি আপনার শত্রু, আমি আপনার, আর শত্রুর ক্ষমতার রাগ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা আছে। অরণ্যর এমন রাগ ইনায়া বিয়ের পর প্রথম দেখেছে। আজ যেন এই পুরনো অরণ্য রাজ চৌধুরীকে দেখেছে, যে তার শত্রু ছিল। প্রতিটা বিজনেস মিটিং সহ সব জায়গায় অরণ্যের এমন রাগী চেহারা দেখত, যদিও বিয়ের পর তার থেকে এমন ব্যবহার কখনো পায় নাই। তবে আজ অরণ্যের রাগ দেখে বুক কেঁপে ওঠে। অরণ্যর বাবা বলে, শুনুন ইনায়া, আমি রিভান চৌধুরীর মতো কাপুরুষ না যে নিজের বউকে ঘৃণা করে বিয়ে করে অন্যের হাতে তুলে দেব। বউ আপনি আমার, তাই রাগ, জেদ, ঘৃণা সব সহ্য করতে বাধ্য। মাথায় ভালো কিছু ঢুকিয়ে রাখুন, বউ হন এই অরণ্যরাজ চৌধুরীর বউ আপনি। অরণ্য ইনাকে নিজের কোল থেকে সরিয়ে দেয়, এরপর সোফা থেকে উঠে পড়ে। ইনা গলায় হাত দিয়ে দেখে সেখানে ব্যথা হয়ে লাল দাগ বসে গেছে। অরণ্য বেরিয়ে যাওয়া থেকে ইনায়া বলে, কোথায় যাচ্ছেন আপনি অরণ্য? যার নামে যাবেন আপনি। আর শুনুন, যখন আপনার মুখ থেকে আমার জন্য কবুল বের হয়েছে, তখন ভালোবাসে কথাটাও বের হবে। আর না হলে কি জোর করে ভালোবাসতে হয় তরণ্য ভালো করে জানে। ভবিষ্যতে আমার সামনে ওর নাম নেওয়ার সাহস করলে গলায় লাল দাগ না, বরং গলায় থাকবে না। প্রায় 10 মিনিট পর অরণ্য রুমে ফিরে আসে। হিনায় তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে। অরণ্যকে দেখে হিনা তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বসে। অরণ্য রুমে ঢুকে বিছানায় বসে ইনায়ার কাছে যায়। ওর গলার দিকে তাকিয়ে সেখানে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। অরণ্য নিজের হাতে থাকা ওষুধের বাক্স থেকে ওষুধ বের করে এরপর বলে, ইনা, মাথা উঁচু করেন, ওষুধ লাগাতে হবে। অরণ্য কথাটা বেশ জোরে বলে, যা ইনায়া শুনে ইনায়া তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে। অরণ্য ইনার সামনে কাছে এগিয়ে যায়, এরপর তার হাতে থাকা তুলার মধ্যে ওষুধ লাগিয়ে দেয়। এরপর ইনার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয়। ইনার ব্যথা শক্ত করে অরণ্যর হাত ধরে ফেলে। অরণ্য ওষুধ লাগানো শেষ হলে বলে, ইনা, আপনি বরং এখন রেস্ট নেন, আমি নিজ থেকে খাবার নিয়ে আসছি। অরণ্য কথাটা বলে ওষুধ টেবিলের উপর রাখে, এরপর রুম থেকে বের হয়ে যায়। ইনে এতক্ষণ চুপচাপ বসেছিল। আজকে অরণ্যর এমন রাগী রূপ দেখে ইনার প্রচুর ভয় করছিল, যার জন্য সে আর কোনো কথা বলে নাই অরণ্যর সাথে। অরণ্য নিচে যায় খাবার নিয়ে আসতে। সেখানে বৃদ্ধ মহিলারা তাকে দেখে জিজ্ঞেস করে, আরে অরণ্য বাবা, তুমি এখানে রান্নাঘরে কি করছো? তোমরা কি খেতে পেয়েছো? আমি কি কিছু রান্না করে দিব? অরণ্য শান্ত গলায় বিনমের সহিত বলে, না নানু, আমি এখন কিছু খাবো না। আসলে এনে হঠাৎ করে অসুস্থ হয়ে আছে, যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না। সে রান্নাঘরে এসে এনার জন্য খাবার নিয়ে যাচ্ছে। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা বুঝতে পারে অরণ্য যথেষ্ট কেয়ার করে ইনায়ার। তবে উনি অরণ্যকে খাবার বাড়তে না দিয়ে নিজেই রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয়। অরণ্য ওনাকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। ইনায় বিছানায় শুয়ে ফোনে এসএস কোম্পানির আগের কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল। রূপনগর গ্রামে আসার লক্ষ্য সে ভুলে যায়নি। তার মনে আগে নিজের মামার মৃত্যুর বিষয়ে জানতে হবে, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এসএস কোম্পানির এমডি হিসেবে তাকে সকল দায়িত্ব পালন করতে হবে। ইনার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে খাবার দেখে ইনার সামনে থাকা টেবিলে কাগজ রেখে দেয়। অরণ্য বলে, ইনা, উঠে পড়ুন, খাবার খেয়ে পরে ওষুধ খাবেন। গলায় ব্যথা যা লেগেছে, তার জন্য যদি রাতে জ্বর আসে তখন সমস্যা হতে পারে। অরণ্যর কথা শুনে ইনা বিছানা ছেড়ে উঠে পড়ে। অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনার মুখে তুলে দেয়। ইনা অরণ্যের দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত। যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন সেই তার গলার ওষুধ লাগিয়ে দিয়েছে, নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। অরণ্যকে বুঝতে হয়তো ইনার 1000 জনম লেগে যাবে। অরণ্য বুঝতে পারে ইনা তার দিকে তাকিয়ে আছে, তবে সে কোনো কথা না বলে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনাকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। ইনা বাধ্য মেয়ের মতো তাই করে। অরণ্য নিজের জন্য নিয়ে আসে খাবার খেয়ে ইনাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। ইনা বিছানায় শুয়ে পড়ে, তবে অরণ্য সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনা দেখে অরণ্য এখনো কাজ করছে। বিকেলে অনেক সময় ঘুমানোর কারণে ইনার চোখে এখন কোনো ঘুম নাই। ইনা অরণ্যের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, অরুণ, আপনি ঘুমাবেন না?
প্রায় রাত 11টা বেজে গেছে, কখন ঘুমাবেন আপনি? ইনার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনার দিকে তাকায়। অরণ্য বলে, অফিসে জরুরি কিছু কাজ আছে, যা করতে হবে আমাকে। আপনি ঘুমান, সময় হলে আমি ঘুমিয়ে পড়ব। অরণ্যর কথা ইনে শোনে না। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্য সোফার কাছে যায়। এরপর ওর হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যর হাত ধরে বিছানায় নিয়ে আসে। এরপর বলে, অরণ্য শুনুন না, আম সরি, আর কখনো এমন হবে না, বিশ্বাস করেন। সরি অরণ্য, আমায় মাফ করে দিন। অরণ্য ইনার কথা শুনেও না। শোনার ভান করে সে যখন বিছানা থেকে উঠে চলে যাবে তার আগে ইনে তার হাত ধরে ফেলে। ইনে শক্ত করে পেছন থেকে অরণ্যকে জড়িয়ে ধরে। এরপর কান্না করে দিয়ে বলে, আম সরি অরণ্য, আর কখনো এমন হবে না, বিশ্বাস করেন। আমি আর কখনোই আপনার নাম ছাড়া অন্য কারো নাম নিজের মুখে উচ্চারণ করব না। আপনাকে কষ্ট দেয় এমন কাজ আমি করব না। ইনা জড়িয়ে ধরার কারণে অরণ্য থমকে যায়। তার পা স্থির হয়ে যায়। অরণ্য নিজের পিঠে ইনার হাতে উপস্থিত বুঝতে পারে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। অরণ্য শান্ত হয়ে যায়। ইনা এখন কান্না করেই যাচ্ছে। ছোটবেলা থেকে যদি ইনায়াকে কেউ অবহেলা করে তাহলে তার বড্ড বেশি কষ্ট হয়। অবহেলা কথাটা ইনায় খুব অপছন্দ করে। অরণ্য ইনার মুখ উঁচু করে তুলে ধরে। এরপর বলে, ইনা, কি হয়েছে? কান্না কেন করছেন? আপনি আমায় ইগনোর কেন করছেন অরণ্য? আপনি আমায় বকা দিন, রাগ করেন, যাই করেন, আমার সাথে কথা বন্ধ করবেন না। আপনার সাথে কথা না বলে কষ্ট হয় আমার। অরণ্য ইনার দিকে তাকিয়ে হেসে দেয়। এরপর বলে, মিসেস ইনা, আপনার কি হয়েছে বলুন তো? আগে যখন আপনাকে টাচ করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন, আর এখন নিজ থেকে জড়িয়ে ধরেছেন। সত্যি করে বলুন তো, অরণ্য চৌধুরী প্রেমে পড়ে যান নাই তো? অরণ্যর কথা শুনে ইনায়া ওকে ছেড়ে দেয়। ইনায়া দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে। অরণ্য আলতো করে ইনার চোখের পানি মুছিয়ে দেয়। এরপর বলে, ইনা, আপনি যে আমাকে ঘুমাতে বলছেন, কোথায় ঘুমাবো আমি? এখানে সোফা নেই, আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না? অরণ্যর কথা শুনে ইনার মাথায় টনক নড়ে। সত্যি যে আর অরণ্য কখনো এক বিছানায় ঘুমায় নাই। বাড়িতে থাকতে অরণ্য সোফায় ঘুমায় আর ইনা বেডে, কিন্তু এখন কি করে ঘুমাবে? অরণ্য বলে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি বরং সোফায় যাই। অরণ্য যখন চলে যাবে তখন ইনা তার হাত ধরে ফেলে। এরপর বলে, আপনি বরং এখানে ঘুমান, আর বিছানা যথেষ্ট বড়, ঘুমোতে অসুবিধা হবে না। আপনি এক পাশে ঘুমাবেন আর আমি অন্য পাশে। আর ইউ শিওর? শিওর। ঘড়ির কাঁটায় রাত প্রায় 2টা। অরণ্যর ইনা একটা বেডে দুই পাশে শুয়ে ঘুমিয়ে আছে। তাদের একে অপরের দূরত্ব প্রায় অনেক। শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে, যার জন্য আশেপাশ থেকে শীতল বাতাস ভেসে আসছে। ইনায়ের শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কোনো গরম কিছু পরিধান করে নাই, যার জন্য তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছে। গ্রামে শীতের পরিমাণ সবসময় অধিক থাকে, যার জন্য ইনার শরীরে ধীরে ধীরে আরো বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। সময় প্রায় 2টা, যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে। পাশে থাকা ইনার প্রতি তার বর্তমানে খেয়াল নাই। ইনার শরীরে উষ্ণতা অনুভব করার জন্য সে গুটি গুটি হয়ে বিছানায় শুয়ে থাকে। অরণ্য অন্য পাশে থেকে যখন ইনার দিকে ফিরে তখন ইনার কাছে যায় অরণ্য। তীব্র শীতের কারণে ইনার শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে। তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে। ঘুমের মাঝে অরণ্যর শরীরে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে। তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনার দিকে তার চোখ যায়। ঘুম ঘুম চোখে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে নিজের বুকে ইনাকে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে। ঘুমন্ত অবস্থায় ইনাকে অসম্ভব সুন্দরে লাগছে। যদিও রূপের বর্ণনা করতে যায় অরণ্য, তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে। অরণ্য ইনাকে নিজের বাহুর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। ইনা ঠান্ডা হয়ে যাওয়ার শরীরে উষ্ণতা দেয়। ইনা গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে। অরণ্যর মুখে হাসি বজায় রেখে আবার ইনায়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 7টা। জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করেছে রুমে। গ্রামে সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয়। সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনার চোখে। তার চোখ খুলে যায়। ইনা পিটপিট করে চোখ খুলে এরপর ঘুমের রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইনা ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। কাল রাতে ইনা আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল। তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে? ইনার মনে পড়ে মাঝরাতে তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছিল, যার জন্য সে শক্ত একটা বালিশ জড়িয়ে ধরে। কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে ধরে নাই তো সে? ইনা নিজের করা কাজে নিজেই ফেসে গেছে।
ইনার এখন লজ্জায় মাটিতে লুকিয়ে পড়তে ইচ্ছা করছে। তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে, তার মানে কালকে রাতের ঘটনা সে কিছুই জানে না। ইনায়া তাড়াতাড়ি করে অরণ্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে ধীরে ধীরে নেমে যায়। এক দৌড়ে ওয়াশরুম চলে যায়। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনায়া। রুমে এসে দেখে অরণ্য এখনও ঘুমিয়ে আছে। ইনায়া অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। ইনার ভেজা চুলের পানি এসে পড়ে অরণ্যের মুখে। ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে ভ্রুকুচকে সামনে তাকে যা দেখে তা দেখে তো সে অবাক। সদ্য গোসল শেষ করে আসা ইনার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার পরনে লাল শাড়ি, হাতে থাকা লাল রঙের চুড়ি আর চুল বেয়ে সারা শরীরে পানি, সব মিলে ইনায়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্যর বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় ভরে যায়। অরণ্য নিজের হাত মাথায় পিছু রাখে, এরপর এক দৃষ্টিতে ইনার দিকে তাকিয়ে থাকে। ইনায়াকে এই অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না। অন্যদিকে অরণ্যর মনে নিষিদ্ধ বাসনা জেগে ওঠে। তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। অরণ্য ইনায়াকে দেখে হালকা শুকনো ঢোক গেলে তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইচ্ছা করছে ইনায়াকে ছুঁয়ে দিতে, তাকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসতে। কিন্তু সে তা পারবে না। ইনার অনিচ্ছায় সে তাকে ছুঁয়ে দিতে পারবে না। নিজের চাহিদার জন্য কাপুরুষের মতো বইয়ের উপর জোর খাটাতে পারবে না। অরণ্য এত নিচু মন মানসিকতার কাজ করতে পারবে না। অরণ্য নিজের মন আর বিবেকের যুদ্ধে তার বিবেক জয় লাভ করে। সে ইনার উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়। অরণ্য চোখ সরিয়ে নেওয়ার আগে ইনার চোখ যায় বিছানায় শুয়ে থাকা অরণ্যের দিকে। কালকে রাতে ঘটনার জন্য অরণ্যের দিকে তাকিয়ে থাকতে ইনার ভীষণ লজ্জা করছে। তবু ইনা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, অরণ্য, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি নিচ থেকে। ইনার কণ্ঠে অরণ্যর হুঁশ ফিরে আসে। এতক্ষণ ইনার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল তা ভেবে তার নিজের উপর রাগ হচ্ছে। ইনিয়া যখন তার সামনে আসে তখন অরণ্যের সব কিছু এলোমেলো হয়ে যায়। মনের মধ্যে থাকা সুপ্ত অনুভূতি বারবার তাকে ইনায়ার প্রতি আকৃষ্ট করে। পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারে। তবে যতই কষ্ট হোক না কেন, ইনায়া যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না। ইনায়া কথার উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, অরণ্য, কথার কেন উত্তর দিচ্ছেন না? কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? যান, ফ্রেশ হয়ে আসুন। এদিকে ইনায়া আয়নার সামনে থেকে সরে অরণ্যর কাছে যায়। বিছানার কাছে ঝুঁকে অরণ্য কি ভাবছে তা বোঝার চেষ্টা করে। হঠাৎ করে অরণ্য তার হাত ধরে এক টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। ইনায়া এসে পড়ে অরণ্যের বুকে। ইনায়া অরণ্যের এমন কাজে হঠাৎ করে থতমত খেয়ে যায়। সে উঠতে যাবে এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে। অরণ্য ইনার দিকে তাকে মুগ্ধ নয়নে বলে, এই সুন্দরী, আমাকে পাগল করার জন্য কি আপনার মৌলিক রূপ নিয়ে আমার সামনে আসবে? আসো। এত পাশা নেওয়া কিন্তু ঠিক না। নিজের বরকে এমন অসহ্য জ্বালিয়ে কি শান্তি পাও? ইনায়া অরণ্যের কথার মানে বুঝতে পারে না। তবে অরণ্যর মন এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে। ইনার গাল রক্ত জবার মতো লাল হয়ে গেছে। অরণ্যর এমন ঘোর লাগা দৃষ্টি সব মিলে ইনার লজ্জায় লাল হয়ে গেছে। তবে ইনার সব লজ্জার ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যর কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে। অরণ্য আরও শক্ত করে ইনাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইনা শান্ত গলায় বলে, অরণ্য, কি করছেন আপনি? ছাড়ুন। যে বুকে শুয়ে কাল সারা রাত পার করে দিলেন, আজ সেখান থেকে ছাড়া পরে এত তাড়া কেন আপনার? অরণ্যর মুখে কাল রাতের কথা শুনে ইনা টনক নড়ে। তার মানে অরণ্য রাতে জড়িয়ে ধরার কথা সব জানে। ইনাকে আরো অধিক লজ্জা ঘিরে ধরে। ইনা মৃদু স্বরে বলে, কালকে রাতের ঘটনার জন্য সরি। মানে অতিরিক্ত শীতের কারণে বাধ্য হয়ে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। এই ভুল আর হবে না কখনো। সরি বলার দরকার নেই। স্বামী হয়, আপনার জড়িয়ে ধরার অধিকার রয়েছে আপনার। আর আমি চাই আপনি ভুল সারা জীবন করেছেন। প্রতি রাতে আপনাকে জড়িয়ে ধরে ঘুমোতে চাই আমি। ইনার আরো অল্প সময় অরণ্যের বুকে অবস্থান করে। এরপর তার কি যেন মনে পড়ে, যার কারণে ইনা অরণ্যকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। ইনা এমন কাণ্ডে অরণ্য বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? এমন করছেন কেন? অরণ্য, ছাড়ুন আমায়। আর আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হন, আমাদের রেডি হয়ে বের হতে হবে। ইনার মুখে বের হতে হবে শুনে অরণ্য বলে, এত সকালে কোথায় যাবো আমরা? আপনার শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়ির কথাটা শুনে অরণ্য ইনার মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বলে, ছি না, আপনি কেমন বউ বলুন? বিয়ের কয়েকদিন পর স্বামীর বিয়ে দিতে চান? 4 বিয়ে করা যায় যাচ্ছে বলে কি আপনি আমার সাথে এমন জোর করবেন? করবো। অরণ্য, উঠুন না, ফ্রেশ হন। ইনা, আপনার মনে কি একটু দয়া মায়া নেই?
এমন অসহায় বেচারা মানুষকে 4 বিয়ে করাতে চান? 4 বউকে সহ্য করার ক্ষমতা কি আমার আছে? শত্রু হলে এত বড় ক্ষতি আমার করবেন না। ইনা অরণ্যর কথায় বিরক্ত হয়ে বলে। এদিকে ইনা এই বলে অরণ্যর বুক থেকে উঠার চেষ্টা করে। তখন অরণ্য আবার হাত ধরে বলে, সত্যি করে বলুন, কোথায় যাব আমরা? থানায় যেতে হবে। সাফায়েত মামার কেসের ডিটেলস জানতে, ওনার মৃত্যুর আসল রহস্য জানার জন্য থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে অরণ্য ইনার হাত ছেড়ে দেয়। ইনায় বিছানা ছেড়ে উঠে যায়। এরপর অরণ্যকে ফ্রেশ হতে সে চলে যায় নিচে। অন্যদিকে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায়। সে পাশে থাকা তার ফোন বের করে একজন অপরিচিত লোককে কল করে অরণ্য বলে, সানি, রূপনগর থানায় সাফায়েত হত্যার আসল খুনের ফাইল ছড়িয়ে ফেল। আগুন জ্বালিয়ে দে সেটা, যে দিনে আসল সত্যের বিষয়ে কখনো জানতে না পারে। অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয়, দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। ভবিষ্যতে ইনায়া যখন জানতে পারবে আসল ঘটনার অপরাধীকে, তখন কি হবে? অরণ্য কি সহ্য করতে পারবে ইনায়ার চোখে তার জন্য ঘৃণা? যদি নিজের অতীত আর পাপ লুকিয়ে রাখতে ইনায়াকে তার খুন করতে হয়, সে কি পারবে নিজ হাতে ইনায়াকে খুন করতে? কিন্তু পরিস্থিতি যা হচ্ছে, একদিন সত্যি ইনায়ার মৃত্যু অরণ্যর হাতে লেখা আছে। সকাল প্রায় 9টা বাজে। অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ইনা অনেক আগেই রান্নাঘরে এসেছে। টেবিলে সকল খাবার সাজানো রয়েছে, তবে খাবারের পরিমাণ অনেক। ইনা রান্নাঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে। অরণ্য আর ইনা খাবার খেতে বসে যায়। বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয়। তবে আজকে খাবারে হালকা সকালের নাস্তা দেওয়া হয়েছে। ইনা যেহেতু খাবার তৈরির আগে রান্নাঘরে চলে গিয়েছিল, যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে নিষেধ করে দেয়। খাবার খাওয়া শুরু করে ইনা আর অরণ্য, বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে। প্রায় 10 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে ইনা উপরে চলে যায়। অরণ্য তার পেছনে পেছনে আসে রুমে। ইনা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে, অরণ্য, আপনি রেডি হন তাড়াতাড়ি, থানায় যেতে হবে তো। ইনার মুখে থানা কথাটা শুনে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায়, তার পা স্থির হয়ে যায়। অরণ্য ইনা থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন। কিন্তু সে কি করবে? ইনা যদি সব ঘটনার পেছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায়, তাহলে তাকে ঘৃণা করবে। অরণ্য কি পারবে ইনার চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে? ইনার পেছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য একধানে তাকে কি হয়েছে যেন চিন্তা করেই যাচ্ছে। ইনার ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, অরণ্য, আপনি কি আমার কথা শুনেননি? যান, রেডি হয়ে বের হতে হবে তো। অরণ্য শান্ত গলায় উত্তর দেয়, এত সকালে কি থানা খুলবে? মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে, একটু রেস্ট নেই, এরপর না হয় যাওয়া যাবে। অরণ্য কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে। এরপর শরীর ছেড়ে দিয়ে বিছানায় বসে যায়। অরণ্যর এমন আচরণ দেখে ইনায়া বলে, অরণ্য, গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে, তাই থানায় পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে, আর আমাদের যেতে সময় লাগবে। রেস্ট পরে নেবেন, এখন রেডি হন। ইনায়া, এত তাড়াহুড়ো কেন করছেন? আর আপনার মামার বিষয়ে যদি থানায় কোনো তথ্য না খুঁজে পান, তখন কি হবে? অরণ্য কি সত্যি বুঝতে পারছে না ইনা এমন কেন করছে? তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে, আর এসএস কোম্পানির আসল অপরাধীর বিষয়ে জানার আগ্রহ ইনার রয়েছে। যদি সাফায়েতের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায়, তাহলে কত বড় সমস্যা হতে পারে। অরণ্য শুরু থেকে ইনাকে সাপোর্ট করেছে, তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি? ইনায়া বলে, অরণ্য, সাফায়েত মামার মৃত্যু সাধারণ বলে মনে হয় না। নিশ্চয়ই মামার মৃত্যুর পেছনে কোনো আগন্তুকের ষড়যন্ত্র হয়েছে। থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়, তবে তা উপকার হবে অনেকটাই। যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারবো, ততক্ষণ এই ইনায়ের মনে শান্তি হবে না। ইনার কথা শুনে অরণ্য হালকা ঢোক গিলে ইনার দিকে তাকায়। ইনার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে সে তার মামার খুনির বিষয়ে জানার জন্য কত আগ্রহী। অরণ্য ইনাকে যথেষ্ট ভালো করে জানে, যদি ইনা কোনো কাজ করার জন্য একবার জেদ ধরে, তবে তা সে অবশ্যই করে ছাড়বে। ইনার এমন অরণ্যর ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তার এখন গা বেয়ে ঘাম ঝরছে। ইনা অরণ্যকে জোর করে রেডি করে এরপর তার প্রায় 20 মিনিট পর বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। তালুকদার বাড়ির সামনে থাকা রিকশায় করে ইনা আর অরণ্য থানার উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি সিটে একে অপরে বসে আছে। গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনা। সত্যি রূপনগর গ্রাম কোনো রূপকথার থেকে কম সুন্দর না। ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে গ্রামে কখনো আসা হয় না ইনার। আজ প্রথম সে গ্রামে ঘুরতে এসেছে, আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশে প্রেমে পড়ে গেছে। ইনা আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে, সেই রিক্সাওয়ালার সাথে ইনা অল্প গল্প করছে। তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায়। ইনা তালুকদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, তার নানার স্বভাবের পর তাদের পূর্বপুরুষদের কথা জিজ্ঞেস করছে রিক্সাওয়ালার কাছে।
শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল, যা ইনিয়া বুঝতে পারে। গ্রামের প্রায় সকল জমির মালিক তার নানা। বর্তমানে উত্তরাধিকারী সূত্রে তার নামে হয়েছে। গ্রামের অনেক জমি দেখিয়ে রিক্সা চালক বলে এটা তার নানার জমি। শফিক সাহেবের প্রশংসা শুনে অনেকে ইনায়া সারা রাস্তা জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানসিকতার কথা শুনে ইনার মনে ভীষণ খুশি অনুভব হয়। যদিও অরণ্য যথেষ্ট শান্ত থাকে, তার কণ্ঠ দিয়ে কোনো স্বর উচ্চারিত হয় নাই, বরং অরণ্যের শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তার মুখে চিন্তা, বিষাদ আর গম্ভীরতার ছাপ ফুটে ওঠে। অরণ্যের এমন আচরণে ইনার কাছে অস্বাভাবিক মনে হয়, তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত, যার জন্য সে চুপচাপ তা মনে করে ইনায়া। সকাল 10টায় রূপনগর থানার সামনে রিক্সা এসে থামে। ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির উপর দাঁড়ায় ইনায়ার আর অরণ্য। ইনার মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে। অরণ্য চোখে মুখে ভয়। থানার সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছে। সময় ব্যয় না করে তার থানার ভেতরে ঢুকে যায়। পুলিশের কেবিনে ঢুকে পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে। ইনায়া বসে যায়। অরণ্য ও বসে, যদি তার হাত পা কাঁপছে, তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে। ইনায়া আসল সত্যি জানবে না। তবে এত অল্প সময়ের মধ্যে সান পুলিশকে ম্যানেজ করতে পেরেছে কিনা তা নিয়ে অরণ্য যথেষ্ট সন্দেহ রয়েছে। ইনায়া বলে, রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি, ইনায়া তালুকদার। শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায়েত তালুকদার অনেক বছর আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে। ইনায়ার কথা শুনে পুলিশ সাফায়েতের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে, যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্য পরিচয় তার জানা রয়েছে। পুলিশ অফিসার বলে, দেখুন মিসেস ইনায়া, শফিক সাহেব এই রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন, তবে তার ছেলে সাফায়েত সাহেব এই গ্রামে বেশি থাকেন নাই, যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে সাফায়েত সাহেব মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কোনো তথ্য নাই। পুলিশের মুখে না কথাটা শুনে ইনা অবাক। পুলিশ তার নানা বিষয় যদি জেনে থাকে, তাহলে সাফায়েতের মৃত্যুর বিষয় কেন জানবে না? আর সাফায়েত সড়ক দুর্ঘটনায় মারা যায়, নিশ্চয়ই মৃত্যুর পর থানায় কোনো ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে। তবে পুলিশের না শুনে অরণ্য মনে মনে খুশি হয়। সানভি যে টাকা দিয়ে সব প্রমাণ লোপ করে দিয়েছে তা অরণ্য বুঝতে পারে। অরণ্য শান্ত হয়ে যায়। সে ইনার দিকে তাকিয়ে বলে, সাফায়েত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কোনো তদন্ত হয়নি? কেন হয়নি? তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু, তা জানা হয়নি কেন? সাফায়েত মামার কি মৃত্যুর কোনো ফাইল এই থানায় নেই? ইনার কথা শুনে পুলিশ অরণ্যের দিকে তাকায়। অরণ্য শান্ত হয়ে বসে আছে। পুলিশ অরণ্যকে ভালো করে জানে, কারণ সানভি তাকে টাকা দিয়েছে যেখানে অরণ্যের নাম সামনে আসে নাই। পুলিশ অফিসার বলে, না, সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য নাই থানায়। পুলিশ অফিসারের এমন শান্ত গলা জবাব ইনার শরীরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ইনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার রাগ হচ্ছে। অরণ্য জানে এখন ইনা কি করবে, তবে সে শান্ত হয়ে বসে থাকে। ইনা যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায়, তাহলে অরণ্যর এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বৃথা যাবে। সাফায়েতের মৃত্যু আর এসএস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না। ইনা আর অরণ্য আবার শত্রু হবে। একে অপরের সব রকম চেষ্টা করবে। সত্যের মিথ্যা আড়ালে থাকবে। এদিকে ইনার রাগী স্বরে শান্ত হয়ে হাজারবার পুলিশের কাছে সাফায়েতের মৃত্যুর ফাইলের বিষয় জানতে চায়, কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে। সাফায়েতের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার অজানা তা বলে বিদায় দিয়ে দেয় ইনায়াকে। শেষ মুহূর্তে ইনা মিনতি করে বলে একবার পুরোনো ফাইল চেক করে দেখতে। থানায় এক কোণে থাকা তালাবদ্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামলার মৃত্যুর কোনো তথ্য অবশ্যই লুকিয়ে আছে। ইনা নিজের মামার খুনের বিষয়ে জানতে চায়। তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চায়। নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে। ইনার সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয়। সে তাকে নিষেধ করে দেয়। থানায় তার মামার মৃত্যুর কোনো কাগজ নেই। কেন কাগজ নেই? পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের করে যেতে। পুলিশের ব্যবহার ইনার কাছে অদ্ভুত লাগে, তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে। পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যর কান অব্দি আসে। ইনার মিনতি আর রাগ সবই অরণ্য শোনে, তবুও অরণ্য সমুদ্রের মতো শান্ত থাকে। একবার প্রতিবাদ করে নাই। পুলিশের কথার বিরুদ্ধে ইনার দেওয়া যুক্তির পক্ষে আওয়াজ তুলে নেয়। রূপনগর থানার বাইরে দাঁড়িয়ে আছে ইনার অরণ্য। বাইরের প্রচুর রোদ। তীব্র রোদে সারা গ্রাম পুড়ছে, যেন সূর্যের তেজ আজ একটু বেশি। ইনার শরীর রাগে আর রোদে পড়ে যাচ্ছে। শরীর থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ইনার ভীষণ রাগ হচ্ছে। তার এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে।
সত্য খোঁজার প্রয়াস করেও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মায়ার বেড়াজালে জড়িয়ে যাচ্ছে। ইনার সকল ভাবনার মাঝে অরণ্যর দিকে তাকায়। সূর্যের তাপ যেমন প্রখর, অরণ্যর নীরবতা তার চেয়েও অধিক গম্ভীর। অরণ্যর হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনার জানা নেই। সকালেই যে অরণ্যর মুখে হাসি মুখে কথা বলছে, এখন তার মুখ এত শান্ত। ইনা বলে, অরণ্য, কি হয়েছে আপনার? বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন? আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছে বলে কি রাগ করেছেন আপনি ইনার উপর? ইনার কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। শীতল চোখে চাহনি, কণ্ঠে কোনো শব্দ নাই, তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে। অরণ্য চোখে এমন করে কবে তাকিয়ে দেখেছে ইনার খেয়াল নাই, তবে আজ কেন জানি অরণ্যের তার বড্ড অচেনা লাগছে। বিয়ের পর অরণ্যর এমন শান্ত রূপের সম্মুখেই তার অধিকবার হতে হয় নাই, কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে? ইনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, উত্তর দেন, কি হয়েছে আপনার? হঠাৎ করে আপনার চোখে মুখে এমন নীরবতা, গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণটা কি? থানার সামনে থাকা দেয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। এরপর ইনা নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের স্বরে বলে, ইনায়া, আপনাকে যদি একটা অনুরোধ করে রাখবেন, শত্রু হিসেবে যদি একটা পরামর্শ দিই, শুনবেন? অরণ্যের এমন কথা শুনে ইনা বুঝতে পারে অরণ্যর মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে, যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে। ইনা আগ্রহ প্রকাশ করে, বলুন কি অরণ্য, কি এমন অনুরোধ বা আদেশ করবেন? দেখি, শুনে দেখি শত্রুর কথায় কত উপকার হয় আমার। খুনের তদন্ত বন্ধ করে দেন। যে সত্যি খোঁজার চেষ্টা করছে তা মাটি চাপা দিয়ে দেন। মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য কবর দেন। চলুন নতুন করে আবার পথ চলা শুরু করি। অরণ্যর কথা শুনে ইনা ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অরণ্য তাকে খুনিকে শাস্তি দিতে নিষেধ করেছে। শুরু থেকে অরণ্য সব সময় ওর সাপোর্ট করেছে, তাহলে আজ কেন এমন ব্যবহার করছে? ইনার কাছে জবাব নাই। ইনা বলে, আপনি কি বলছেন তা জানেন অরণ্য? আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায়। যদি এখন এসএস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি, তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে। আপনি কি আমার মৃত্যু কামনা করেন? নাই না, আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকব বলেন? তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে, আর খুনির পরিচয় জানলে মানসিক। কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয়? অরণ্যর কথা শুনে ইনা অবাক। তাহলে কি অরণ্য জানে কে খুনি? খুনি কি তার খুব প্রিয়জন, যার জন্য বলছে ইনার কষ্ট হবে? কিন্তু তার পরিচয় কে খুনি হতে পারে, তার শত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে? ইনার উত্তর জানা নেই। ইনা বলে, অরণ্য, আপনি কি জানেন মামার খুন কে করেছে? আসল অপরাধীকে? সে কি আমার আপনজন? অরণ্য শান্ত গলায় বলে, যদি বলে জানি, তাহলে যদি বলি সে আপনার আপনজন, তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দিবেন? কে সে? কি নাম তার? কে করেছে খুন আমার মামাকে? এসএস কোম্পানির মালিকটা কে? শহরের এত নিরপরাধ শিশুকে খুন করেছে কে? এমন পাষাণ হৃদয় কার? যদি না বলি? উত্তর চাই আমার। আপনার উত্তর চাই না আমাদের সংসার। এনে যদি খুনের তদন্ত আপনি শুরু করেন, তবে হারাতে হবে আমাকে, ফিরে যেতে হবে আবার চৌধুরী বাড়িতে। শুধু ভেবে ঘৃণা করতে হবে আমাকে। অন্য কথা শুনে ইনার মাথায় শুধু একটা কথা আসে, সে জিজ্ঞেস করে ফেলে, তাহলে কি আপনি খুন করেছেন সাফায়াত মামার? এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন আপনি? এত জঘন্য অপরাধ আপনি করেছেন অরণ্য? যদি আমার উত্তর হ্যাঁ হয়, তাহলে কি করবেন? ছেড়ে চলে যাবেন? আমাকে ডিভোর্স দেবেন? আবার ইভান চৌধুরী বউ হয়ে যাবেন? হয়ে যাবে। অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই। আজ তার মনে ভীষণ আধার জমে রয়েছে। তার চোখের নিচে কালি পড়ে গেছে, যা দেখে বোঝা যায় সে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে। সকালে সূর্যের আলো ইভানের চোখ মুখে পড়ে ইভান শ্বাস ফেলে বলে, যার জন্য আমি হাজারো রাত নির্ঘুম কাটিয়ে দিলাম, সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। কি করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেন নিনায়া? ইভান কথাটা ভেবে মৃদু হাসে। সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানা। প্রতিটা মানুষ জীবনে একবার ভুল করে, কিন্তু তার ভুলের শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত? কিন্তু ইনায়াকে কেউ ইনার জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায় নাই। ইভান সব ইচ্ছায় তাকে অন্যের হাতে তুলে দিয়েছে। তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার? কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা ইভানের? সব কথার কোনো উত্তর জানা নাই ইভানের। শুধু বেঁচে থাকার জন্য, পৃথিবীতে শ্বাস ফেলার জন্য এই ইনায়ের প্রয়োজন তার জীবনে।
সকালে অফিসে যেতে হবে, যার জন্য বিছানা থেকে উঠে বসে। সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না, তবু দায়িত্ব পালন তাকে করতে হবে, যার জন্য সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে ইনায়া অরণ্যর কথা শুনে চোখে পানি চলে আসে। যে অরণ্য কাল অবধি ইভানের নাম তার মুখে শুনে খুন করার ধমক দিয়েছে, আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে। অবিশ্বাস্য। ইনায়া তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আপনারা পুরুষ জাতি এমন কেন? যার যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করেন, আবার ছুঁড়ে ফেলে দেন। জানেন, প্রিয়জন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য। কারো প্রিয়জন হতে পারি নাই কখনো, তবে প্রয়োজনের সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি। সূর্যের তাপে গ্রামের পরিবেশ যখন গরম হয়ে যাচ্ছে, তখন আকাশ অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বাতাস বয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়বে। চারপাশের জগৎকে শান্ত করতে, তার অবিরাম বর্ষণ দিয়ে প্রকৃতির রুক্ষ ভাবকে শান্ত করতে। অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে দেখে যাচ্ছে। তাদের মধ্যে দুজনই শান্ত। ইনায়া চোখ অবিশ্বাস্য। অরণ্যের এমন ব্যবহার তার কাছে অপরিচিত। বাইরে যে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, ইনায়া আর অরণ্য সেখানে মনোযোগ দেয় নাই। তাদের মধ্যে নীরবতা ভেঙে অরণ্য বলে, ইনায়া, বাড়ি ফিরে চলুন। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তে পারে। অরণ্য কথাটা বলে ইনায়ার হাত ধরে ইনায়া তার হাত সরিয়ে নেয়। এরপর সে থানায় গেট থেকে বের হয়ে হেঁটে চলে যায়। ইনায়ার এমন ব্যবহার দেখে অরণ্য হাসে, তবে তার সুখের না, বরং কষ্টের। অরণ্য পেছন পেছন হাঁটতে থাকে। ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি বা অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না। গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি খুব অল্প চলাচল করে। এর মধ্যে বৃষ্টি আসবে, যার জন্য হয়তো একটা গাড়িও নাই। ইনায়ার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এমন বৈরী আবহাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন। ইনায়া অরণ্যর কাছে আসে। রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না, যা হয়তো ইনায়ার চিন্তার কারণ। তবে এই মুহূর্তে রাস্তায় থাকা নিরাপদ না। অরণ্য ইনায়ার কাছে এগিয়ে আসে, ওর পাশে দাঁড়িয়ে বলে, ইনায়া, অল্প দূরে একটা চার দোকান দেখা যাচ্ছে। বৃষ্টি না থামা অবধি সেখানে বসা যাক। এই বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া যাবে না, আর গ্রামের রাস্তার যা অবস্থা, হেঁটে বাড়ি ফেরাও যাবে না। অরণ্যর কথা শুনে ইনায়া বিরক্ত হয়। এই লোক তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে কাছে ডেকে নিবে, আবার সময় সুযোগ হলে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিবে। তবে এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকাও সঠিক কাজ হবে না। ইনায়া বিরক্তি নিয়ে রাস্তা থেকে অল্প দূরে থাকা চায়ের দোকানের উদ্দেশ্যে যাত্রা করে। অরণ্য তার পেছনে হেঁটে সেখানে যায়। দোকান বন্ধ, হয়তো বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে এর মালিক। তবে বাহিরে যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে বৃষ্টির মধ্যে ঠাঁই নেই ইনায়া আর অরণ্যর। চৌধুরীর বাড়িতে সকলে খাবার খাওয়ার জন্য নিচে আসে। ইভান ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে এরপর অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে যায়। অরুণা বেগম, নাতাশা আর মিলন সাহেব খাবার খেতে বসেছেন। ইভান সিঁড়ি দিয়ে নিচে নামে তারপর টেবিলে বসে যায়। অরুণা বেগম ইভানের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে কালো দাগ পড়ে গেছে। মনে হয় সারা রাত ঘুমায় নাই। অরুণা বেগমের তার প্রতি মায়া হয়। ইভানের অবস্থা এমন কেন হয়ে গেছে তার কারণ ওনার অজানা নয়, কিন্তু সময় আর সুযোগ একবার যদি মানুষের হাত থেকে চলে যায় তবে তা ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব। তবে ইভানের জীবন এমন করে শেষ হয়ে যেতে দিবে না। উনি মা হয়ে ধ্বংসকারী হতে পারে না। অরুণা বেগম বলে, ইভান, তোমার কি রাতে ভালো করে ঘুম হয় নাই? চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? অরুণা বেগমের কথা শুনে ইভান শান্ত গলায় বলে, হঠাৎ করে আমার বিষয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করে দিলে? আর অফিসের জরুরি ফাইল চেক করতে করতে অনেক রাত হয়ে যায়, যার জন্য ঘুম সম্পূর্ণ হয় নাই। ইভান উত্তর দিয়ে আবার খাওয়া শুরু করে। অরুণা বেগম একবার মিলন চৌধুরীর দিকে তাকায়। মিলন সাহেব চোখে দিয়ে ইশারা করে ওনাকে। অরুণা বেগম বলে, অফিসের কাজের সাথে সাথে নিজের ওপরও খেয়াল রাখতে হয়। আচ্ছা শোনো, আমার বন্ধু রাইমার মেয়ে প্রভাও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই দেশে আসবে আজ। কাল থেকে আমাদের অফিসে জয়েন করবে। অরুণা বেগমের কথা ইভান এত সিরিয়াসলি নেয় না। সে খাওয়া দাওয়ার ওপর মনোযোগ দেয়। ইভান বলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানিতে জয়েন করার কি দরকার? আর অফিসে এখন লোকের প্রয়োজন নাই, শুধু শুধু ঝামেলা করার কি খুব প্রয়োজন? প্রভা নিজের যোগ্যতার কাজ করতে চায়, যার জন্য আমাদের অফিসে জয়েন করবে। আর তুমি না বললেও তোমার কাজের প্রেশার যাচ্ছে অতিরিক্ত এখন। প্রভা যদি তোমার কাজে সাহায্য করে তাহলে তোমার আর কোম্পানির উন্নতি হবে। ওকে। ইভান অরুণা বেগমের কথার পৃষ্ঠে কথা বলে না, কারণ সে জানে তার মাকে যতই বোঝানো হোক না কেন উনি সিদ্ধান্ত বদল করবে না। ইভান আর নাতাশা খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায় অফিসে।
আর নাতাশা কলেজে চলে যায়। অরুণা বেগম ও মিলন সাহেব বাড়িতে বসে থাকেন। এখন বাড়িতে থাকতে তাদের যথেষ্ট বোরিং ফিল হয়। শুধু তারা দুজন ছাড়া কেউ নাই এ বাড়িতে। কত বড়েন পরিবার ছিল তাদের, কিন্তু সময়ের ব্যবধানে আজ সকলে দূরে। অন্যদিকে বৃষ্টির গতিবেগ সময়ের ব্যবধানে আরো বেড়ে যাচ্ছে। অনেক সময় এক জায়গায় বসে ইনায়া বিরক্ত হয়ে যাচ্ছে। অরণ্য তা বুঝতে পারে। অরণ্য বলে, এনা চা খাবেন? না, বিষ খাবো। ইনায়া বিরক্ত হয়ে কথাটা বলে তার ভীষণ রাগ হচ্ছে অরণ্যের উপর। অরণ্য তাকে ইভানের কাছে ফিরে যেতে বলল। প্রত্যেকেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইনায়ার উপর, কিন্তু তার মতামত কারো কাছে গুরুত্ব নয়। ইনায়ার কথা শুনে অরণ্য বলে, আমার উপর রাগ করছেন এনায়া? শুনুন অরণ্য, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসবেন না। আর রাগ আপনজনের উপর করা যায়। আপনি কি আমার আপনজন? যদি নিজের বউকে অন্যের কাছে পাঠিয়ে দেওয়ার এত শখ থাকে তাহলে বিয়ে করেছিলেন কেন? আপনি আর ইভান ভাই দুজনই একই কাপুরুষ। ইনায়ার কথা শুনে অরণ্য রেগে যায় আর বলে, কি বললেন? আমি কাপুরুষ? ইভান চৌধুরীর সাথে তুলনা করলেন আপনি? অরণ্য চোখে রাগ স্পষ্ট ফুটে ওঠে। তবে ইনায়া কম জেদি না। সে বলে, অবশ্যই। যে নিজের বউকে বিয়ের পর অন্য পুরুষের কাছে চলে যেতে বলে তাকে খাঁটি বাংলায় এই কথাই বলে। যে কোনো ঝগড়া বা ঝামেলায় পুরনো প্রেমিক নিয়ে খোটা না দিলে কে আপনার হয় না? ইভান ভাইয়ের সাথে অতীতে আমার বিয়ে হয়েছে এই কথা কি আপনার অজানা? সত্যি জেনে যদি বিয়ে করতে পারেন তাহলে আবার কথা কেন শোনান তার জন্য? আমি আপনাকে শুধু বলেছি যে এই সত্যি থেকে দূরে থাকতে, কারণ এখানে অনেক রহস্য আছে যা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আর আমি আপনার কথা কেন শুনবো? কে হন আপনি আমার? শুনুন, এই ইনায়া তালুকদার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে সরে যায় না। আর বিয়ে হয়ে গেছে বলে যে আপনার সিদ্ধান্তই মেনে নিতে হবে এমন কি কোনো কথা আছে? এনা, আপনি কি আমার অবস্থা বোঝার চেষ্টা করেন? বলেন শুনি, কি অবস্থায় আছেন আপনি? শুনুন অরণ্য, যদি বউয়ের সাথে কথা শেয়ার করতে না পারেন তাহলে বিয়ে করবেন না। আর যদি ডিভোর্স দেওয়ার খুব শখ হয় তাহলে সরাসরি বলে দেবেন। বাজারে পণ্যের মতো এমন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন না। অরণ্য জানেও না সে ইনার শরীরে কতটা রাগ তুলে দিয়েছে। অরণ্য শান্ত গলায় শ্বাস নেয়, এরপর বলে, আই এম সরি এনায়া, বিশ্বাস করেন তখন ইভানের কথাটা বলেছে, অন্য কিছু মেন করো না। বিয়ের আগে আপনি ইভানকে ভালোবাসতেন। কিন্তু তা বিয়ের আগে ইভান ভাইয়ের প্রতি আমার হৃদয়ের এক কোণে জমানো অনুভূতি রয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামী কথাটা ভুলে যাব। বিয়ে কোনো মজা বা নাটক না যে 2 দিন পর পর বিয়ে করব। আপনি আমার স্বামী, তাই সংসার আপনার সাথেই করব আমি সারা জীবন। ইনার কথাটা শুনে অরণ্যের হাসি আর ভালো লাগা দুটাই কাজ করে। অরণ্য হাসি মুখে বলে, ওকে, থাকেন সারা জীবন। তবে ভবিষ্যতে যে ঝড় আসুক না কেন আপনাকে আমার পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। অবশ্যই থাকবো, তবে সাফায়েত মামার মৃত্যুর রহস্য আমি জানবো। ইনার রাগের পরিমাণ শান্ত হয়। অরণ্য চায়ের দোকানের ভেতর চলে যায়। সেখানে দোকানদার উপস্থিত নাই। দোকান খোলা, যার জন্য অরণ্য ভেতরে ঢুকে যায়। এরপরও চুলায় গরম পানি দেয়। ইনায় হাত দিয়ে বাহিরের বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। প্রায় 5 মিনিট পর অরণ্য 2 কাপ চা বানিয়ে ইনার সামনে নিয়ে আসে। ওর মুখের সামনে ধরে বলে, ম্যাডাম, রাগ করে না থেকে চা খান। এই অরণ্য কিন্তু খুব ভালো চা বানাতে পারে, অবশ্যই সব রান্নাই করতে পারে। ইনা অরণ্যর হাত থেকে চায়ের কাপ হাতে তুলে নেয়। চায়ে 1 কাপ চুমুক দেয়। সত্যি অরণ্য দারুণ চা বানাতে পারে। ইনা বলে, আপনি এত সুন্দর চা বানান কোথা থেকে শিখলেন? ছোটবেলায় যখন আম্মু স্কুলে চলে যেত তখন সাইমা আর আমার জন্য রান্না করা লাগতো। আর আম্মুর স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলে অনেক মাথা ব্যথা করতাম, যার জন্য আমি চা বানিয়ে প্রতিদিন তাকে দিই। ইনা অরণ্যর মুখে তার মায়ের কথা শুনে অবাক হয়। অরণ্য আর রেহানা বেগমের একসাথে কাটানো মুহূর্তের বিষয়ে সে কখনো শুনে নাই। ইনা আগ্রহ নিয়ে বলে, আপনার আম্মু চাকরি কেন করতো? আর আম্মু আপনার সাথে ছোটবেলায় কথা বলতো? তাহলে এখন কেন কথা বলা বন্ধ করে দিয়েছে? আমার আম্মু মারা যায় অনেক আগে, যার জন্য সংসার চালানোর জন্য চাকরি করতে হয় আম্মুর। আর ছোটবেলা আম্মু অনেক আদর করতো আমাকে, সাইমার চেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে একজন এসে সব কেড়ে নেয় আমাদের জীবন থেকে, আর তার শাস্তির স্বরূপ মৃত্যু উপহার দিয়েছি তাকে। ইনা অরণ্যের মুখে মৃত্যু কথাটা শুনে বলে, কে কেড়ে নিয়েছে সবকিছু? তার নাম কি? আর আপনি কি খুনি? আপনার মামার সাফায়াত সব কেড়ে নিয়েছে। আর আমি খুনি, আপনার মামার খুনি। অ্যাক্সিডেন্টে আপনার মামা মারা যায় না, বরং আমার লোক তাকে খুন করেছে। এদিকে আকাশ থেকে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাতাসে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টির তীব্রতা যদিও এখন কমে যাচ্ছে, প্রকৃতি আবার শান্ত রূপ ধারণ করেছে। শহরের অরণ্যের বাড়িতে সাইমা নিজের রুমে বসে আছে। বাড়িতে এখন কোনো মানুষজনের উপস্থিতি নাই, যার জন্য সম্পূর্ণ বাড়ি শূন্য। সাইমার দরজার বাইরে হঠাৎ করে কারো কণ্ঠ শোনা যায়। সাইমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে এগিয়ে যায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে দেয়।
দরজার বাহিরে রেহানা বেগম দাঁড়িয়ে আছে। এমন অসময়ে রেহানা বেগমের উপস্থিতি সাইমাকে উত্তাল করে তোলে। রেহানা বেগম নিজের রুম থেকে সচরাচর বের হন না, অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া। সাইমা বলে, আম্মু তুমি এখানে, কোনো জরুরি কথা বলার ছিল? রেহানা বেগম দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইমাকে ভালো করে দেখতে থাকে। সময় কত দ্রুত পরিবর্তন হয়। তার মেয়ে আজ কত বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর এখনো অন্য একজনের সন্তানে বাচ্চার মা হবে। সাইমার গর্ভকালীন সময়েও মা হয়ে রেহানা বেগম কোনো দায়িত্ব পালন করেন নাই। রেহানা বেগম কি নিজের সন্তানের উপর বড্ড বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? রেহানা বেগম শান্ত স্বরে বলে, কেন সাইমা, কোনো জরুরি কাজ ছাড়া কি তোমার রুমে আসার অনুমতি আমার নেই? রেহানা বেগমের এমন কথা শুনে সাইমা বলে, না আম্মু, তুমি আমার রুমে সব সময় আসতে পারবে। আসলে তুমি কখনো জরুরি প্রয়োজন বা কথা ছাড়া আমার রুমে তো আসো না, তাই জিজ্ঞেস করেছি। রেহানা বেগম শান্ত হয়ে সাইমার কথা শুনে। তার সাথে কথা বলার সময় সাইমার মধ্যে জড়তা কাজ করছে। প্রতিটা মেয়ে তার মনের সকল কথা নিজের মায়ের সাথে, কিন্তু সাইমার কথা বলার মধ্যে অস্বস্তি, জড়তা আর ভয় কাজ করে। রেহানা বেগম তার লক্ষ্য করে। উনি এগিয়ে যান, সাইমার কাছে তার মাথার হাত রাখে। সাইমা নিজের মাথায় মায়ের হাত অনুভব করে। তার চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। প্রায় অনেকদিন পর নিজের মায়ের আদরে হাতের ছোঁয়া অনুভব করছে সাইমা। ছোটবেলা ঘটে যাওয়া ঘটনার পর থেকে রেহানা বেগম অরণ্যের সাথে কথা বলে না। সাইমা মনে পড়ে যায় ছোটবেলা তাদের মধুর স্মৃতিময় দিনের কথা, একসাথে জীবন যুদ্ধে লড়াই করা তার ভাই, মা আর সাইমার কষ্টের দিনের কথা। রেহানা বেগম বলে, সাইমা, নিজের মাকে মাফ করে দিও। মা হিসাবে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। ভালো থেকো তুমি। মায়ের মুখে এমন কথা শুনে কষ্ট হয় সাইমার। তাদের জীবনে শুধু এক অতীতের জন্য সব শেষ হয়ে গেল। সাইমা নীরবতা ভেঙে জবাব দেয়, আম্মু তুমি কি অরণ্য ভাইয়াকে কখনো মাফ করতে পারবে না? অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে আবার একবার নিজের সন্তানকে ক্ষমা করে দিতে? আর কত শাস্তি দেবে ভাইকে? সাইমার কথা শুনে রেহানা বেগম বলে, সব ভুলের ক্ষমা হয় না সাইমা, আর কিছু শাস্তি কখনো অবসান হয় না। সন্তান যদি অপরাধ করে তাহলে মা হয়ে তাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব। মায়ের কথার উত্তরে সাইমা আর কোনো কথা বলে নাই, কারণ সে জানে তার মা ঠিক কতটা জেদি। যদি হাজারবার অনুরোধ করে তবু অরণ্যের করা ভুল রেহানা বেগম কখনো ক্ষমা করবে না। রেহানা বেগম বলে, অরণ্য আর ইয়ানা, গত 3 দিন ধরে ওদের কথাবার্তার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, ইনায়ার নানার বাড়ি রূপনগর, সেখানে বেড়াতে গিয়েছে। নগরে ইনায়ার মামা সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কি যেন জানতে গিয়েছে। সাইমার মুখ থেকে সাফায়েত নাম শুনে রেহানা বেগম চমকে যায়। ওনার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইনার মামা সাফায়েত আর অরণ্য সাফায়েত মৃত্যুর তদন্ত করার জন্য রূপনগর গ্রামে গিয়েছে, যাকে নিজের হাতে খুন করেছে। তার মৃত্যুর রহস্য সে জানতে চায়। অরণ্য কি করতে চলেছে তা রেহানা বেগম বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে অরণ্য কোনো সাংঘাতিক গেম খেলছে। হঠাৎ করে তার শত্রু ইনায়াকে বিয়ে করা আর মামার খুনের রহস্য উদ্ঘাটন করার পেছনে অরণ্যর কোনো পরিকল্পনা রয়েছে। কোথাও অরণ্য আড়াল থেকে সব ষড়যন্ত্র করে যাচ্ছে না তো? চায়ের দোকানে ইনায়ার অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য চোখ মুখ একদম শান্ত, কিন্তু ইনায়ার চোখে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার সংমিশ্রণ রয়েছে। সাফায়েত খুনি অরণ্য? ইনায়ার কথাটা বিশ্বাস হচ্ছে না। কত সহজে নিজের অপকর্মের কথা বলে দিয়েছে অরণ্য, আর তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে খুন, ও তার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না। ইনায়া বলে, কেন খুন করেছেন সাফায়েত মামাকে? অরণ্য তার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে শান্ত স্বরে উত্তর দেয়, আপনার সাফায়েত মামা আমার বাবাকে খুন করেছে। অরণ্যর কথা শুনে এরা যথেষ্ট অবাক হয়। সাফায়েত অরণ্যের বাবাকে কি করে খুন করবে বা কেন খুন করবে? আর অরণ্যর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে এখানে সাফায়েত কি করে খুন হতে পারে? ইনায়া বলে, সাফায়েত মামা আমার বাবাকে খুন করেছে মানে আপনার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে মামা কি করে খুন হতে পারে? বাবা শান্ত স্বরে উত্তর দেয়, সাফায়েত অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন তার খুনির খোঁজ করছেন? ইনায়া এখন বুঝতে পারে অরণ্য সত্যি তার মামার খুনি। যেমন করে সাফায়েত খুন করার জন্য অ্যাক্সিডেন্টে নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক একরকম করে অরণ্যর বাবা মুরার চৌধুরী খুন করে অ্যাক্সিডেন্টে নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনার দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে এখনো শান্ত, ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা না বরং কোনো রূপকথার গল্প বলছে। ইনা এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন।
অরণ্যর কথা শুনে ইনার মুখে এবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অরণ্যরাজ চৌধুরী স্বার্থপর। শুধু নিজের স্বার্থের জন্য আমায় বিয়ে করেছেন। এসএস কোম্পানির খাবারে পণ্য বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চাদের মেরে ফেলেছেন। চৌধুরী বাড়ির সকলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য আমায় বিয়ে করেছেন আপনি। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। ডিভোর্স চাই আমি আপনার থেকে, মুক্তি চাই আমার। এমন খুনি আর স্বার্থপর মানুষের থেকে মুক্তি চাই আমি। ইনার কথা শেষ হওয়ার আগে অরণ্য ওকে পাশে থাকা দেয়ালের সাথে চেপে ধরে। অরণ্য শরীর রাগে জ্বলে যাচ্ছে। অরণ্য ইনার গাল চেপে ধরে শক্ত করে এরপর বলে, কি বললেন? অরণ্য চৌধুরী স্বার্থপর, তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দিবেন? এত সহজ সবকিছু। আর কি বললেন? অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। বিলেন চৌধুরী আমার মা আর বাবার বিয়ে মেনে নেয়, কারণ আমার মা করেছিলেন বলে, তারা বালি বিয়ে করেছিলেন বলে। কিন্তু নিজের বউয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়ির কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলে বিয়ে দিয়েছে। অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারে নাই, তাদের সন্তানদের জায়গা দেয় নাই চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথায় থেকেছি আমরা? এই অরণ্য তার মা বোন সবাই বসিতে থাকতো। সারাদিন একবার খাবার জুটতো না কপালে। এমন দিনে গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি, কিন্তু তখন আপনার ভালো বাবার মামুনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজুকে টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই দুই হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছে আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়ে কবরে গিয়েছে। তখন কোথায় ছিলেন মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করেছে আমার মা। সমাজের মানুষের কুৎসিত কথা সহ্য করেছে আমার মা। হাজারো পুরুষ বাজে নজর দিয়েছে আমার মায়ের দেহে, তবুও নিজের সন্তানদের জন্য স্কুলে চাকরি করতো আমার মা। চৌধুরী বাড়ির এক বউ যখন নিজের সন্তানদের নিয়ে জীবন সংগ্রামে কষ্ট করে, নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গয়না পরে রাজরানীর মতো থেকেছে। রেহানা চৌধুরী আর অরুণা বেগম দুজনে চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার কাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময় তার জানাজার সময় একবারের জন্য তাকে শেষবারের মতো দেখতে আসেনি মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশ গিয়ে সে পড়াশোনা করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটা স্কুলে পড়াশোনা করেছে। তখন টিফিনের সময় খাওয়ার মতো টাকাও ছিল না। রোদ হোক বা বৃষ্টি, সবসময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল বলুন? তাদের রক্ত এক, বংশ এক, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদুর ছিল। উনি মারা যাওয়ার সমস্ত সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে ভাগ হওয়ার কথা। তাহলে মিলন চৌধুরী কি করে সব একা সব বাড়ি গাড়ির মালিক হতে পারে? আর উনি তার পরিবর্তে ইভান চৌধুরীকে বিজনেস সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেস কি শুধু একা ইভান চৌধুরীর? আমার কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর? বলুন, একজন বস্তি থেকে উঠে আসা অনাথ ছেলে কি করে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো? তাকে আপনি জানতে চেয়েছেন? না, ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানির এমডি হয়ে গেছে। কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশনি করে কাজ করে টাকা জমিয়ে একটু একটু করে ব্যবসা শুরু করেছে। 5 টাকাও দেয়নি চৌধুরী পরিবারে আমাকে, অথচ নিজের সন্তানকে সমগ্র বিজনেস দিয়ে দিয়েছে। এনে আপনার সাথে বিয়ের পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনিয়েছে, সবসময় সম্মান দিয়েছে, নিজের বউয়ের মর্যাদা দিয়েছে। তবু আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন। যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সবসময় বিপদে আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও, আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতেই সব পেয়ে গেছে। আর আমি অভাগা অরণ্য, হাজার কান্না করেও কিছু পাই না। অরণ্যর কথা শুনে ইনার খারাপ লাগে। অরণ্যর চোখে পানি এসে যায়। আজ বিয়ের পর অরণ্য চোখে পানি দেখছে ইনায়া। ইনায়া বলে, অরণ্য আমি শুধু। চুপ করুন ইনায়া, আমি জানি আপনি সারা জীবন ইভানকে ভালোবাসেন আর আমাকে ঘৃণা করবেন। অরণ্য, ইনায়া, আপনাকে কথা বলতে চাইনি, কিন্তু কেন যেন আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সবসময় খারাপ যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। জীবনের পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা জোগাড় করলাম, তাকে ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিন একবারও কথা বলে না। যে বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে।
অবশেষে সবার জন্য সব করেও নিকৃষ্ট হয়ে গেলাম আমি। এনা, হে অরণ্য রাজ চৌধুরী কি এতই খারাপ? আপনি কি এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য? এনা যে নিজেই খাবারের কষ্টে ছটফট করেছে, শূন্য বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে, এই পেছনে অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে।